আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরবর্তী ক্লাসে। এবং আমরা কিন্তু তোমাদের জন্য এখন থেকে প্রায় প্রতিদিন ডেইলি বায়োলজিক্যালি অর্থাৎ আমরা আমাদের বায়োলজি বা জীববিজ্ঞানের বেশ কিছু প্রশ্ন যুক্তি সহকারে উত্তর করব। আচ্ছা, আজকের প্রশ্নগুলো সাধারণত দেখা যাচ্ছে একটু সহজ প্রশ্ন, অর্থাৎ আজকের প্রশ্নগুলো মূলত আমাদের বলা যেতে পারে বেসিক বা হচ্ছে ওয়ান ওয়ার্ড টাইপ অ্যান্সার হবে। তবু আমরা দেখবো যে এখানে আমাদের কি আসলে লজিক প্রয়োগ করা যায়। যেমন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোষ ও এর গঠন থেকে কোষ গহ্বরের আবরণকে কি বলে। তো আমরা জানি যে আমাদের কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা জানি যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার বড় কোষ গহ্বর, এবং প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত কোষ গহ্বর থাকে না, যদিও থাকে সেটা হচ্ছে ছোট হয়ে থাকে। আচ্ছা, এখন আমাদের এই যে বড় কোষ গহ্বর, এই কোষ গহ্বর কিন্তু কি করে আমাদের সমগ্র কোষটার বলা যেতে পারে সার্বিক যেই প্রেসার বা হচ্ছে সামগ্রিক যেই যাবতীয় সকল ধরনের একেবারে সহজ করে বললে যে প্রেসারটা হচ্ছে সে ধরে রাখে। কেন? কারণ হচ্ছে তাকেই কিন্তু মূলত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে সকল ধরনের বর্জ্য, তারপরে হচ্ছে অন্যান্য যা কিছু আছে সবকিছু কিন্তু তাকেই মেনটেন করতে হয়। সো এই কারণে তাকে কিন্তু একটা বড় ধরনের প্রেসার বলা যেতে পারে তাকে মানে নিরূপণ করতে হয়। তো এ কারণেই তার যে আবরণটা আছে সেটা আমাদের প্রেসারের সাথে সম্পর্কিত। আমরা মনে রাখবো যে টোন, এই টোন মানে হচ্ছে কিন্তু প্রেসার বা হচ্ছে চাপ। সো আমাদের এটা মনে রাখা খুব সহজ হবে যে আমাদের কোষ গহ্বরের আবরণের নাম হচ্ছে আমাদের টনোপ্লাস্ট বা হচ্ছে আমাদের এই প্রেসার সম্পর্কিত আবরণ। আচ্ছা, এরপরে আসো মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়। সো বিলুপ্ত হয় আর বিলুপ্ত থাকে ইত্যাদি কথার মধ্যে বেশ কিছু সমস্যা আছে। যেমন আমরা যখন বলবো যে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের এই নিউক্লিয়ার মেমব্রেন এবং আমাদের নিউক্লিওলাস, এই দুইটা জিনিস বিলুপ্ত সম্পর্কিত কিছু আলোচনা, এবং আরেকটা হচ্ছে আমাদের স্পিন্ডল স্পিন্ডল যন্ত্র। সো আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে যখন আমাদেরকে বলা হবে যে আমাদের নিউক্লিওলাস বা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এই দুটা সম্পর্কে যখন বলা হবে যে এরা বিলুপ্ত হতে শুরু করে, অর্থাৎ বিলুপ্ত হতে শুরু করে, এটা কোথায়? এটা হচ্ছে আমাদের প্রোফেজে। যখন আমাদের বলা হবে যে আমাদের এটা বিলুপ্ত হওয়া শুরু করে তখন সেটা হচ্ছে প্রোফেজে। আচ্ছা, আবার যদি বলে বিলুপ্ত হয়, অর্থাৎ আমাদের কিন্তু স্পষ্ট লেখাই আছে যে বিলুপ্ত হয় কোথায়। বিলুপ্ত হয় হচ্ছে আমাদের প্রো মেটাফেজে, অর্থাৎ আমাদের লজিক্যাল তো অনেক কথাই আছে, তার সাথে সাথে আমাদের বইকেও কিন্তু ফলো করতে হবে। এবং আমাদের একেবারে স্পষ্ট আমাদের মেটাফেজে লেখা আছে যে এই পর্যায়ে আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কি থাকে? বিলুপ্ত থাকে। তার মানে থাকে কোথায়? থাকে হচ্ছে মেটাফেজে। সো যেহেতু আমাদের পরীক্ষায় মূলত এ ধরনের কিছু শব্দ আমাদেরকে সব থেকে বেশি ভাবাবে বা হচ্ছে সময় নষ্ট করার চেষ্টা করবে, সো বিলুপ্ত হয় কথাটা মূলত আমরা ওইভাবেই নিব যে হ্যাঁ, এটা আমাদেরকে প্রোমেটাফেজকে নির্দেশ করেছে। আবার এইবার এই পাশে যেমন হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি, ঠিক আছে, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি। যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি শুরু হয় কোথায়? শুরু হয় হচ্ছে আমাদের একেবারে বেসিক জায়গা অর্থাৎ প্রোফেজে, এবং এটা সম্পন্ন হয় কোথায়? এটা সম্পন্ন হয় হচ্ছে আমাদের প্রোমেটাফেজে। সো এটা সম্পন্ন হয় আর ওইটা হচ্ছে আমাদের বলা যেতে পারে বিলুপ্ত হয়, এবং এটা বিলুপ্ত থাকে মেটাফেজে। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বিলুপ্ত হয়, যেহেতু বলেছে প্রোমেটাফেজ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিরিয়ন কি? ভিরিয়ন ভাইরাসের কি? সো এটা একেবারে সহজ একটা জিনিস যে ভিরিয়ন হচ্ছে ভাইরাস ইজ অন। ভিরি দ্বারা বোঝায় হচ্ছে ভাইরাস, এবং অন দ্বারা বোঝায় হচ্ছে যে এটা সংক্রমণক্ষম, অর্থাৎ আমরা জানি যে আমাদের সংক্রমণ। আচ্ছা, আমরা জানি যে আমাদের ভাইরাস হচ্ছে কি? ভাইরাস হচ্ছে বিষ। তার মানে আমাদের বিষটা যদি অন থাকে বা বিষটা যদি হচ্ছে তখন কার্যরত থাকে, তখনই তো সেটাকে আমরা বলবো যে সেটা সংক্রমণরত বা হচ্ছে সংক্রমণক্ষম। সো এ কারণেই আমরা আমাদের এটাকে বলি হচ্ছে সংক্রমণক্ষম কম কণা, ঠিক আছে। সো এখানে দুইবার কোনো কারণে চলে আসছে যে ভেরিয়ন হলো ভাইরাসের, যাই হোক। সো আমরা মনে রাখবো যে আমাদের ভেরিয়ন হচ্ছে ভাইরাসের সংক্রমণক্ষম কণা, ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম যেটা বা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন উদ্ভিদে দিনিষেক ঘটে। আমরা জানি যে দিনিষেক কি, যে আমাদের বিশেষ বিশেষ করে আমাদের যে আবৃতবীজী উদ্ভিদ আছে তাদের হচ্ছে দুইটা পুংগামিট সৃষ্টি হয়, যার একটা আমাদের হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের ডিম্বাণুর সাথে মিলন ঘটে, একটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবেই ডিম্বাণুর সাথে মিলন ঘটে। তবে অন্য যেটা আছে, অন্য 2 নাম্বার যে পুংগামিটটা রয়েছে সেটা আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস, সেটা আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলন ঘটায়, যে কারণে এই দুইটাকে একত্রে বলা হয় আমাদের কি? একত্রে বলা হয় দ্বিনিষেক। অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিষেক প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের ত্রিমিলন।
তো এই দুইটা প্রক্রিয়া একত্রে আমরা সেটাকে বলি হচ্ছে দ্বিনিষেক, অর্থাৎ একই সময়ে যখন আমাদের নিষেক প্রক্রিয়া বা সিনগ্যামি এবং হচ্ছে আমাদের ত্রিমিলন সংঘটিত হয় তখন সেটাকে আমরা বলি আমাদের দ্বিনিষেক। সো আমাদের এটা সাধারণত আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। সো এইটা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যারা অ্যাফিডরা আছে, অ্যাফিডরা যেটা থেকে আবার শ্বাসকষ্টের ঔষধ বানানো হয়, সেই অ্যাফিডরাতেও কিন্তু হচ্ছে, মানে এটা মূলত একটা নগ্নবীজী উদ্ভিদ কিন্তু এইটাতে সাধারণত দেখা যায় আমাদের এই দ্বিনিষেক অবস্থাটা। সো এটা খুব কমন একটা এমসিকিউ, আশা করি তোমরা প্রত্যেকে পেরেছো। আচ্ছা, এরপরে হচ্ছে কোন ভাজক টিস্যু একতলে বিভাজিত হয়। সো বিভাজনের কথা যেহেতু বলেছে, তার মানে প্রথমেই আমার শীর্ষস্থ কাঠা কেন, আমার হচ্ছে কোষ বিভাজন অনুসারে টিস্যুর যে প্রকারভেদ, সেখানে আমরা টোটাল তিনটা ধরন দেখি। কি কি? মাস, যেটা হচ্ছে আমাদের সব দিকে, এ কারণে সেটা ঘনত্বে বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে আমাদের 2 নম্বরে হচ্ছে প্লেট, প্লেট যেহেতু তার মানে হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের আয়তনে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের আয়তনে বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ আমাদের রিবস, অর্থাৎ আমাদের বুকের পাঁজরের মতো যে রিব রয়েছে, সেই রিব এর মতো সেটা কি একতলেই বিভাজিত হবে। তাহলে সঠিক উত্তর বোঝা যাচ্ছে কি রিব। আচ্ছা, এরপরে হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে। So, পাতার যে গ্রাউন্ড টিস্যু রয়েছে এটা আমাদের একদম মুখস্থ একটা প্রশ্নের উত্তর, যে আমাদের আমরা যখন টিস্যুতন্ত্র অধ্যায়টা পড়ি তখন হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা সিস্টেম, টিস্যু সিস্টেমের অংশ। সো পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা কি বলবো? সহজ উত্তর, পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা বলবো হচ্ছে মেসোফিল, এবং এই মেসোফিলের মধ্যে আমাদের প্যালিসেড, স্পঞ্জি ইত্যাদি ইত্যাদি থাকবে। সো এটা কোনো কারণে দুইবার চলে আসছে, আমরা বুঝে নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের কোনটি সমাপ্তি কোডন। মনে রাখতে হবে যে আমাদের ইউএএ, ইউ জিএ, অথবা হচ্ছে আমাদের মানে এরকম করে যদি বলি ইউএএ অথবা হচ্ছে ইউজিএ অথবা হচ্ছে ইউএজি, এরা প্রত্যেকেই কি, এরা প্রত্যেকেই হচ্ছে সমাপ্তি করবেন। এবং আমাদের এ ইউজি এই ভদ্রলোক হচ্ছে আমাদের স্টার্ট করবেন। সো আমরা একটু দেখি যে আমাদের এখানে ইউএএ আছে, নাই, প্রথমে আমরা ইউএ দেখতে পাচ্ছি না, তার মানে এটা বাদ। তারপরে হচ্ছে ইউজিএ দেখতে পাচ্ছি, তো ইউজিএ আবার এখানে দুইটা কোনো কারণে চলে আসছে, সমস্যা নেই, আমরা বুঝে নিলাম যে আমাদের প্রথমটা সঠিক উত্তর। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি বিষয়। তাহলে আমাদের যে সমাপ্তিকরণ জিজ্ঞেস করা হয়েছে সেখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইউজিএ। সো এই ধরনের প্রশ্ন আসলে প্রথমেই হচ্ছে আমার যে জানা অপশন গুলো আছে বা আমি যেগুলো জানি সেগুলো হচ্ছে আমি আগে লিখবো বা হচ্ছে মনে মনে সাজাবো, এবং এরপরে মিলিয়ে দেখবো, যেটা হবে না সেটা ক্রস, যেটা হবে সেটা কি টিক মার্ক। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কোন ধাপে বিপাকীয় নিউক্লিয়াস পাওয়া যায়। বিপাকীয় নিউক্লিয়াস মানে কি? যেই অবস্থায় আমাদের নিউক্লিয়াসটা তার যে বিভিন্ন ধরনের কার্যক্রম আছে সেই কার্যক্রম চালায়, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি যে সেটা বিপাকীয় নিউক্লিয়াস, অর্থাৎ সেখানে একটা আমাদের মেটাবলিজম ঘটতেছে, একটা ট্রান্সফরমেশন ঘটতেছে, ট্রান্সফরমেশন, পরিবর্তন ঘটতেছে। সো আমাদের কিন্তু এখানে যে এস ফেজ আছে অথবা হচ্ছে জি 1 অথবা জি 2, সো এস ফেজের কথাটা আমি বিশেষভাবে বলবো কারণ হচ্ছে আমাদের এখানে ডিএনএটার রেপ্লিকেশন হয়, ডিএনএটা কি হয়, রেপ্লিকেশন হয়। সো এটা আমাদের এস ফেজটা কোথায় আছে? আমাদের ইন্টারফেজে। আমি আসলে দুঃখিত, কোনো কারণে এটা দুইবার চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে সিলিকন পূর্ণজীবের জন্য বৃহৎ পুষ্টি উপাদান, অর্থাৎ এটা একটা বলা যেতে পারে আমাদের আমরা সাধারণত এখানে যে নামগুলো দেখতে পাচ্ছি যেমন C4, সামুদ্রিক শৈবাল, ঘাস, এগুলো সাধারণত আমরা মনে করি যে আমাদের, এবং সিলিকন আমরা বুঝতেই পারছি যেটা হচ্ছে উপকারী, এবং আমরা সেই উপকারী মৌলের সাথে এমন একটা তথ্য পড়েছিলাম যে এগুলোকেই যাদের ক্ষেত্রে বেশি উপকারী তাদেরকে ম্যাক্রো উপাদান বা বৃহৎ পুষ্টি উপাদান হিসেবেই ধরে নেওয়া হয়। সো মনে রাখতে হবে যে সিলিকন, আমরা জানি সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে বালু, অর্থাৎ সিলিকনের সাথে বালুর কানেকশন, আর বালুর সাথে হচ্ছে আমাদের ঘাসের কানেকশন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঘাস। আবার C4 উদ্ভিদের জন্য হচ্ছে আমাদের সোডিয়াম, সামুদ্রিক শৈবালের জন্য হচ্ছে আয়োডিন। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয় আশয়। এবং আমরা যদি হচ্ছে সর্বশেষ দেখতে পাই আমাদের নিচের কোনটি এক্সপ্লান্ট এর সাথে সম্পর্কিত, কোন প্রক্রিয়ার সাথে এক্সপ্লান্ট সম্পর্কিত, আমাদের মনে রাখতে হবে যে এক্সপ্লান্ট জিনিসটা কি, যে আমাদের একটা মাইক্রো প্রপাগেশন প্রক্রিয়ার জন্য যখন কোনো একটা ধরো যে এটা একটা ভালো উদ্ভিদ, সো এই উদ্ভিদটা থেকে আমাদের হচ্ছে একটা টিস্যুকে কেটে নিয়ে, একটা টিস্যুকে কেটে নিয়ে যদি হচ্ছে নতুন একটা উদ্ভিদে লাগানো হয়, সো এই যে টিস্যুটাকে কেটে নেওয়া হলো, অর্থাৎ আমাদের যেই টিস্যু অংশটা আমরা নিয়ে নিলাম, এই অংশটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লান্ট। কেন? কারণ হচ্ছে এটা আগে একটা প্লান্টে ছিল, এখন নতুন আর একটা প্লান্টে চলে আসছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এক্সপ্লান্ট। তো সঠিক উত্তর কি? আমরা জানি যে আমাদের এই মানে একটা টিস্যু থেকে অনেকগুলো টিস্যু তৈরির প্রক্রিয়া হচ্ছে আমাদের টিস্যু কালচার। তাহলে স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর কি হবে? টিস্যু কালচার। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি যা কিছু আমরা পড়তে চেয়েছি। এবং কোনো কারণে একটা ডিস্টার্বিং ব্যাপার হচ্ছে আমাদের ঘ নাম্বার উত্তর মানে রিপিট হচ্ছিল, সমস্যা নেই, আমাদের বাকি তিনটা অপশন থেকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আমাদেরকে ধন্যবাদ। লজিক্যালি হোক বা হচ্ছে আমরা বোঝার সুবিধার্থে বা বোঝার উপায়ে আমরা হচ্ছে আজকের প্রশ্ন সমাধান করলাম। আশা করি পরবর্তী ক্লাসে তোমাকে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।